আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবপাঠ এটি সম্পর্কে আলোচনা করব। তো এটা জীববিজ্ঞান আমার প্রথম ক্লাস। তো আমি সায়েন্সের রসায়ন, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই তিনটা বিজ্ঞানই কিন্তু আমি বুঝিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো জীববিজ্ঞানের এই যে প্রথম অধ্যায়টা, এটা কিন্তু আমরা বলতে গেলে সব স্টুডেন্টরা স্কিপ করে চলে যায়। মানে এই প্রথম অধ্যায়টা আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা থেকেই বলি না কেন, এই প্রথম অধ্যায়টা আমরা বেশি একটা গুরুত্ব সহকারে দেখি না। মানে এখান থেকে কোনো সিকিউ আসে না, তো এই জন্য আমরা দেখি না। কিন্তু এমসিকিউ আসার জন্য কিন্তু এই প্রথম অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে এতটুকু আমরা না পড়ে আমরা কিন্তু মেইনলি জীববিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করব। তো 1.1 জীববিজ্ঞানের ধারণা। আসলে জীববিজ্ঞান এটা কেন পড়বো, এটা সম্পর্কে একটা ধারণা থাকা জরুরি না? মানে তোমরা যখন 9-10-এ উঠবে তখন অবশ্যই এই যে জীববিজ্ঞান যে আমি পড়ছি কেন, এটা কোথা থেকে এলো, বা এটার ধারণা কি, সূচনা কিভাবে হয়েছে, এটা সম্পর্কে কিন্তু কমনলি আমাদের একটা জানার ইচ্ছা থাকে। তো সেই জন্য এটা। তো চলো এখানে কি আছে দেখে নিই। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আমাদের জীবন, মানে যাদের জীবন আছে তারা জীব। এটা কিন্তু আমরা ছোটবেলায় জানি যে যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো কি? জড়। ঠিক আছে, মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। অর্থাৎ সব পদার্থকে মোটা দাগে বোঝার জন্য এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড় অচেতনের শেষ আর কোথায় জীবের শুরু, অর্থাৎ কোথায় যে জড় অচেতনের শেষ এবং কোথায় যে জীবনের শুরু, তা আসলে বলা মুশকিল। ঠিক আছে, আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান। অর্থাৎ আমাদের যে জীবনের ভিত্তিমূলে, অর্থাৎ গাছের যে শেকড়, ঠিক আছে, এখানে কাজ করে কি? পদার্থবিজ্ঞান। আর রসায়নের সেই একই নিয়ম, যা কিনা জড় জগৎকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জড় জগৎকে নিয়ন্ত্রণ করে রসায়ন। আর পদার্থবিজ্ঞান জীবনের ভিত্তিমূলে কাজ করে। তাই জীববিজ্ঞানকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান থাকা কিন্তু জরুরি। অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রসায়ন এই দুটোর জ্ঞান কিন্তু থাকা জরুরি জীববিজ্ঞান পড়তে হলে। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। অর্থাৎ ভৌত বিজ্ঞান মানে কি? ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো জানলে আমাদের আর বায়োলজি জানার দরকার নেই। ঠিক আছে, এইটা সরি, তো এটা ভাবা আমাদের জন্য কিন্তু উচিত নয়। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। অর্থাৎ জীবনকে ভাবা যেতে পারে যে জ্ঞান, সেটাতেই হলো জীববিজ্ঞান। ঠিক আছে, মানে জীবন যাদের জীবন আছে তাদের নিয়ে জীববিজ্ঞান আলোচনা করা হয়। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি করে, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। মানে ধরো তুমি হাইড্রোজেন বা অক্সিজেন দিয়ে সংযোগে পানি তৈরি করলে, কিন্তু হাইড্রোজেনের বৈশিষ্ট্যের সাথে বা অক্সিজেনের বৈশিষ্ট্যের সাথে কিন্তু পানির বৈশিষ্ট্য মিলবে না। অর্থাৎ তুমি দুইটা যদি একসাথে করো, দুইটাই গ্যাসীয় পদার্থ কিন্তু হলো কি একটা তরল পদার্থ। ঠিক আছে, মানে এই দুইটার ভিতরে কোনো রিলেটেডই নেই। ঠিক আছে, তারপরে কি আছে? তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার জড়গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। অর্থাৎ সুনির্দিষ্ট একটি সন্নিবেশে, মানে একটা জিনিসকে একত্রিত করলে জীব, মানে জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলে তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার আদি জিনিসের মতো ছিল না, মানে আদি উপাদানগুলোই ছিল না। ঠিক আছে, এই যে এইখান থেকে আমাদের মেন পড়া শুরু। জীববিজ্ঞান বেশ প্রাচীন জ্ঞান। অর্থাৎ এটাকে জীববিজ্ঞান কেমন জ্ঞান? জীববিজ্ঞান হলো প্রাচীন জ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। যদি আমরা বলি কি বলে? বায়োলজি বলে। এই যে আমরা বলি না ফিজিক্স কেমিস্ট্রি, মানে কি? পদার্থবিজ্ঞানকে ফিজিক্স বলে, রসায়নকে কেমিস্ট্রি বলে এবং জীববিজ্ঞানকে বায়োলজি বলে। ঠিক আছে, এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লোজোস। অর্থাৎ বায়োস মানে কি? জীবন, এবং লোজোস অর্থ জ্ঞান। ওর বায়োস আর লোজোস এটা দুইটা কিন্তু গ্রিক শব্দ। দুটির সংযোগের মাধ্যমে কি বায়োলজি গঠিত। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি সংক্রান্ত বিষয়ে কিন্তু জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে, মানে সভ্যতার অনেক আগে থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। মানে গ্রিস,
মিশর, মধ্যপ্রাচ্য ইত্যাদি এগুলোতে কি হয়েছে, জীববিজ্ঞানের চর্চা হয়েছে আদি যুগ থেকে, মানে আগের কাল থেকেই এই জীববিজ্ঞানের চর্চাগুলো হয়ে আসছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। মানে আগে মানুষ অনেক কিছু নিয়ে আবিষ্কার করতো, এখন মানুষ জাস্ট একটা টপিকের উপর, সেই টপিকের একটা ক্ষুদ্র জিনিস, মানে এতটাই জ্ঞান এখন বিস্তৃত হয়ে গিয়েছে যে মানুষের ক্ষুদ্র জিনিসটার উপরে জ্ঞান অর্জন করে। কিন্তু আগে এত জ্ঞানের পরিসর ছিল না, অনেকে অনেক জ্ঞান মানে আহরণ করতো। তো সেই বিচারে এটাকে বিজ্ঞান বলা যেত না, কারণ তারা মানে এখন আধুনিক বিচারে তারা জাস্ট অল্প কিছু করে, মানে অল্প একটা কিছু আবিষ্কার করত বা কিছু করত তাদের জীবন নির্ধারণ করার জন্য। কিন্তু এটা আমাদের এই আধুনিক বিজ্ঞানের যে বিকাশ, এটাতে কিন্তু অপরিহার্য ছিল এটি। তো তারপরে যদি দেখি কি আছে, তারপরে আসে জীববিজ্ঞানের শাখা সমূহ, মানে জীববিজ্ঞান যে আছে এগুলো অনেকগুলো শাখা আছে, সেই শাখা সমূহ নিয়ে এখানে আলোচনা করা হবে। জীবের যে দুটি, যদি আমরা দেখি জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই, সেগুলো হলো উদ্ভিদ এবং একটি হলো প্রাণী। অর্থাৎ জীবের কিন্তু এই দুটি ধরনই আছে, একটা হলো মানুষ যাদের জীব আছে, মানে জীবন আছে, পশু পাখি, এগুলো হলো প্রাণী। আর উদ্ভিদ হলো মূলত আমরা গাছপালা বোঝাই, ঠিক আছে। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। অর্থাৎ জীববিজ্ঞান যে পাঠ করা, এটা সুবিধার জন্য এটিকে কি দুটি শাখায় ভাগ করা ছিল, কি যেটা হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো কি প্রাণী বিজ্ঞান। এই রীতি এখনো কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ করা চলবে না। অর্থাৎ আগের কালে কি বললাম তো যে জ্ঞানের পরিসর খুবই কম ছিল, আর এখন জ্ঞানের পরিধি এত বৃদ্ধি হয়েছে যে মাত্র এই দুটো শাখার মধ্যে সেটা আর বিস্তৃতি অর্জন করতে পারছে না, আরো অনেক শাখা হয়েছে। যেমন একটু উদাহরণ যদি দেখো, উদ্ভিদ বা কোনোটা দেখো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া কি উদ্ভিদ বা প্রাণী? কোনোটাই নয়, তাহলে এটা কিন্তু তো উদ্ভিদ বিজ্ঞানেও পড়বে না আবার প্রাণী বিজ্ঞানেও পড়বে না। এই জন্য বলেছে যে এখন অনেকগুলো শাখায় বিভক্ত হয়েছে। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্য একসাথে করলে বিশ্লেষণ করা দরকার হয়, তখন আর জীবের ধরন ভিত্তিক শাখা লাগোসই হয় না। মানে জীবের যে একটা ধরন ভিত্তিক যে শাখা আছে ওইটা আর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। তখন কি করা হয়, তখন একসাথে মিলে সবগুলোকে বিচার করা হয়। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। মানে এই যে যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো কি উদ্ভিদও না প্রাণীও না, এই যে তার জন্য আরো একটা শাখা, তারপর বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, আহ আবার প্রাণী উদ্ভিদ না, এরকম অনেকগুলোর জন্য বহু সংখ্যক শাখা বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক, ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ তুমি যে জ্ঞানই তুমি অর্জন করতে যাও না কেন, তার দুইটি ভাগে ভাগ করা হবে। সেটা হলো একটা হলো ভৌত বা মৌলিক, আর একটা হলো ফলিত, ঠিক আছে। জীববিজ্ঞানেও দুইটি সেই রকম শাখা আছে, ভৌত বা মৌলিক আর ফলিত, এই দুই ধরনের শাখা আছে, কারণ জীববিজ্ঞানও এক ধরনের কি জ্ঞান। তো সেটা যদি আমরা একটু দেখি, এখানে ভৌত বা মৌলিক এটার ভিতরে কিন্তু 11টা আছে, ঠিক আছে, 11টা মানে শাখা আছে। আর ফলিতর ভিতরে কি আছে, 17টা আছে, ঠিক আছে। এগুলো নিয়ে পড়বো, মানে কত বিস্তৃতি লাভ করেছে, ঠিক আছে। ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, আর যেখানে প্রয়োগটাই বড় সেটা হচ্ছে ফলিত শাখা। এখানে বোঝাচ্ছি, মানে তুমি যদি একটা দেখো, এখানে ভৌত শাখা আর আরেকটা কি ফলিত শাখা, এই দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তো ভৌত কি, ভৌত মানে তুমি একটা জিনিস জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করছো, আর তুমি সেটা যদি প্রয়োগ করে দেখো, সেটা হলো কি ফলিত শাখা। ধরো তুমি শিখছো বইতে মাছ ধরা সম্পর্কে কিভাবে ধরতে হয়, সেটা তুমি বইতে শিখছো, এটা হলো ভৌত শাখা। আর তুমি সেই মাছটা ধরছো, মানে এটা প্রয়োগ করছো, এটা হলো ফলিত শাখা। তো আশা করি এটা বুঝছো। তারপরে কি আছে, এবার ভৌত শাখা নিয়ে আলোচনা করা হবে। ভৌত শাখার মধ্যে কি 11টা আছে। ভৌত জীববিজ্ঞান শাখার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, মানে ভৌত জীববিজ্ঞানে কি করা হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়, মানে এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো প্রথমে আমরা কি পড়বো, প্রথমটা হলো অঙ্গ সংস্থান বা মরফোলজি, তোমরা বইতে দেখো
প্রথমটা কি অঙ্গসংস্থান বা মরফোলজি। কি আছে এখানে? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ জীবের সার্বিক মানে জীবের সব অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে যদি কি আছে আমি যদি পড়ি সবগুলো, দেহের বাহ্যিক বর্ণনা বিষয়কে বহি অঙ্গসংস্থান এক্সটার্নাল মরফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে আন্ত অঙ্গসংস্থান ইন্টারনাল মরফোলজি বলা হয়। মানে কি দেখো, এই অঙ্গসংস্থান মানে এই যে এখানে কি করা হয়, এই অঙ্গসংস্থান বা মরফোলজিতে তোমার জীব মানে যাদের জীবন আছে তাদের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ তাদের দৈহিক গঠন সম্পর্কে আলোচনা করা হয় এবং সেই দেহের মানে সেই যে দেহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো দেহের বাইরের বিষয়গুলোকে কি বলা হয়? বহি অঙ্গসংস্থান। মানে যেমন ধরো বাইরে কি আছে, বাইরে হলো চুল আছে, নখ আছে, চোখ আছে, এগুলো হলো বহি অঙ্গসংস্থানে আলোচনা করা হয়। এবং যদি তুমি সেই দেহের অভ্যন্তরে মানে দেহের ভিতরের অঙ্গগুলো নিয়ে যদি তুমি রিসার্চ করো, সেটাকে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি বলে। অর্থাৎ তুমি যদি ভিতরে যেরকম কিডনি আছে, ফুসফুস আছে, লিভার আছে, তারপর যকৃৎ আছে, এগুলো নিয়ে যদি করা হয় তখন কি অন্ত অঙ্গসংস্থান বলা হয়। আশা করি এতটুকু বুঝছো। তারপরে যদি দেখি বি নাম্বারে কি আছে, শ্রেণী বিন্যাস বিদ্যা বা টেক্সোনমি। এটা কিন্তু এইটাও ছিল, এই শাখাটা নিয়ে একটু আলোচনা ছিল, বেশি না, 2-3 কথা লেখা ছিল। তো তারপরে কি আছে যদি আমরা দেখি, জীবের শ্রেণী বিন্যাস বা তার রীতিনীতিগুলো নিয়ে এ শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ দেখো জীবের আমরা তো পড়ছি তাই না, এইটা পড়ছি যে জীবের শ্রেণী বিন্যাস আছে। তো যে জীবের যে শ্রেণী বিন্যাস হয়, যেরকম একটা রাজ্য, তারপর পর্ব, গোত্র, বর্গ ইত্যাদি, এই যে আছে প্রথমে কি কিংডম, ঠিক আছে, এই যে এইগুলো আছে, এই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম করে যে প্রজাতি তো লাস্টে, তাই না? তো এই যে যে শ্রেণী বিন্যাস করাটা, এই রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে, মানে শ্রেণী বিন্যাস বিদ্যা বা টেক্সোনমিতে। তো তোমরা যদি আমি দেখো, অনেকে বলে যে এই যে যে ধারণাটা বা কিংডম, তারপরে যদি বলি ফেলম, এগুলো যদি এগুলো কিভাবে মনে রাখবো, এরও কিন্তু অনেক টেকনিক আছে। এই টেকনিকগুলো কিন্তু আমি এই ক্লাসেই শিখাই দেবো, ওইখানে যখন যাব তখন বলবো। তো তারপরে যদি কি আছে, আশা করি এতটুকু বুঝছো। শারীরবিদ্যা বা ফিজিওলজি, এখানে কি আছে, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। অর্থাৎ জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, মানে আমাদের দেহ তার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গে যে জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয়ের এই শাখার আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্ত কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। অর্থাৎ জীবদেহের যে অঙ্গ ওই যে মরফোলজিতে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয়। আর অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি মানে এখানে শারীরবিদ্যাতে কি করা হয়, ফিজিওলজিতে এখানে কি করা হয়, অ্যানালাইজ করা হয়। যেমন শোষণ, আমরা যে শ্বাস নিচ্ছি, রেচন, তারপর সালোক সংশ্লেষণ, এইগুলা কি করা হয়, শারীরবিদ্যাতে আলোচনা করা হয় বা ফিজিওলজিতে। একটা উদ্ভিদ কিভাবে শ্বাস নিচ্ছে, ধরো এই যে উদ্ভিদ প্রাণী এগুলো কিভাবে সালোক সংশ্লেষণ করতেছে, শ্বাস নিচ্ছে, রেচন পদ্ধতিতে রেচন কার্য সম্পাদন করতেছে, এইগুলা কি করা হয়, শারীরবিদ্যাতে আলোচনা করা হয়। তারপরে যদি আমরা দেখি হিস্টোলজি, তারপরেরটা কি আছে, হিস্টোলজি, জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস বা কার্যাদি এ শাখার আলোচ্য করা হয়, মানে আলোচ্য বিবেচনা করা হয়, আলোচনা করা হয়। জীবদেহে যে টিস্যু আছে, টিস্যুগুলো গঠন কিভাবে হয়, তারপর বিন্যাস বা কার্যাবলী নিয়ে কিন্তু এখানে হিস্টোলজিতে আলোচনা করা হয়। জীবদেহের ভিতরে, আবার বলতেছি, জীবদেহের ভিতরে যে টিস্যু সমূহ আছে সেগুলোর গঠন, সেগুলো কিভাবে সাজানো আছে, সেগুলো কিভাবে কাজ করতেছে, এইগুলো নিয়ে কিন্তু হিস্টোলজিতে আলোচনা করা হয়। এই টিস্যু কি, এগুলো আরো বিস্তারিত আলোচনা করা হবে। তারপরে কি আছে, ভ্রূণবিদ্যা, ঠিক আছে, ভ্রূণবিদ্যাতে কি আছে, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিপুষ্টন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এর শাখায়।